ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর অন্তবৃত্ত অর্থাৎ দশম শ্রেণীর সম্পাদ্য। এই সম্পাদ্যে আমরা কোষে দেখি 11.2 এর পার্ট 4 অর্থাৎ 7 এবং 8 এই দুটি সমস্যা নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা 6 পর্যন্ত সমস্যার সমাধান করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। এছাড়াও আমরা এর পূর্বে পরিবৃত্ত, জ্যামিতির যে অংশগুলি আছে, এছাড়া ত্রিকোণমিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত সব নিয়ে আলোচনা করেছি। সেগুলোর প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেই ক্লাসগুলি তোমরা দেখতে পারো। বিশেষ করে তোমরা দেখবে আমরা জ্যামিতির দশম শ্রেণীর জ্যামিতি বলে একটা প্লেলিস্ট করা আছে। সেখানে সমস্ত জ্যামিতি অর্থাৎ যে প্রয়োগগুলি আছে, অনুশীলনী প্রয়োগগুলি, সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দেখো, 7টা বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা 6টাতেও করেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ দুটি বাহু সমান, এখানেও বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে এবং সমান দুটি কোণ। সমান দুটি কোণ হলে কোণের সঙ্গে সঙ্গে বাহু দুটিও সমান হবে। ঠিক আছে, সমান কোণ দুটি কত? 90 ডিগ্রি। তাহলে সমান কোণ দুটি যদি 90 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, তাহলে দুটো 45 মানে একটা 90, তার সঙ্গে আর একটা 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমদ্বিবাহু এবং সমকোণী হবে। তাহলে এখানে আমরা দুটো 45 অর্থাৎ একটা 45 থেকে দুটো 45 থেকে নেব এবং সেখান থেকে ওই যে দুটি কোণ, যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক করে সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করবে সেখান থেকে বৃত্তচাপ অঙ্ক, অর্থাৎ অন্তবৃত্তের নিয়মটা প্রায় একই আছে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা বাহুটাকে এঁকে নিই। বাহুটা কত? বাহুটা হচ্ছে 10 সেমি। ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। তাহলে প্রথমেই আমরা 10 সেমি একটা বাহু অঙ্কন করি। এটা হচ্ছে 1/7। ঠিক আছে, 10 সেমি একটা বাহু অঙ্কন করি। দেখো, 10 সেমি একটা বাহু আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, আর একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণটা আমরা এখানে অঙ্কন করে নিই চাঁদার সাহায্যে। দেখো, চাঁদা বসালাম। এখান থেকে 45 ডিগ্রি মানে 50, মানে 40, এখানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণটাও আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, এরপর এখানে যে কোনো একটা বাহু আমরা অঙ্কন করি। দেখো, যে কোনো একটা বাহু অঙ্কন করব। যে কোনো একটা বাহু অঙ্কন করলাম। সেখান থেকে আমরা 10 সেমিটাকে, যেহেতু ভূমি 10, তাহলে এখানে আমার ভূমিটাকে 10ই করতে হচ্ছে। ঠিক আছে, ভূমিটাকে আমরা 10 10 মাপ করে আমরা একটা বিন্দু ধরে 10 সেমিটাকে কেটে নিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল 10 সেমি। এরপর এই যে 45 ডিগ্রি কোণ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুটো কোণও তো সমান হবে। তাহলে দুটো কত বলেছে? 45 ডিগ্রি। তাহলে একটা বৃত্তচাপ অঙ্কন করার পর যে 10 সেমি যে ভূমিটা আছে, একই বৃত্তচাপ আমরা দুদিকেই নেব, যেহেতু এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আমরা 45 ডিগ্রি যে কোণটা আছে, সেই কোণের মাপটা আমরা নিচ্ছি। দেখো, সেই কোণের মাপটা আমরা নিলাম। নেওয়ার পর যে বৃত্তচাপটা আছে, সেই বৃত্তচাপ থেকে দুদিকেই যেখানে বাহুটাকে ছেদ করেছে, সেই ছেদ বিন্দু থেকে দুটোই বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এরপর আমরা বৃত্তচাপ এবং শীর্ষবিন্দু, বৃত্তচাপ যেখানে ছেদ করছে এবং শীর্ষবিন্দু, এই দুটো বিন্দুকে আমরা যোগ করব। তাহলে এখানে একটা যোগ করলাম। আবার এখান থেকে শীর্ষবিন্দু নিয়ে এখান থেকে শীর্ষবিন্দুটা নিয়ে এদিকটাও যোগ করলাম। তাহলে এখানে আমার দুটো 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে বলতে হবে যে এই দুটো কোণ আমরা যেহেতু আঁকলাম, সেটা এই দুটো 45 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। ত্রিভুজটার নাম দিচ্ছি আমরা এ, বি এবং সি। এই যে বি সি দুটি কোণ, দুটি কোণের আমরা সমদ্বিখণ্ডক করে নিই। সেখান থেকে তো বৃত্তচাপটা অঙ্কন করাই আছে। তাহলে এখান থেকে ধরে একটা বৃত্তচাপ
আর দুটো বিন্দু থেকে দুটো বৃত্তচাপ ঠিক একই রকম ভাবে একটা বৃত্তচাপ এবং দ্বিতীয় বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ। এরপর আমরা শীর্ষ বিন্দুর সঙ্গে এগুলোকে যোগ করে নিই। যেখানে পরস্পর ছেদ করছে সেখানে একটা বিন্দু দিয়ে দেবো। তাহলে যখন আমি স্কেলের সাহায্যে সমদ্বিখণ্ডকটা অঙ্কন করব তখন আমার বুঝতে সুবিধা হবে। দেখো দুটো ক্ষেত্রেই ঠিক আছে। তাহলে দুটো সমদ্বিখণ্ডক পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। এবার যে বিন্দুতে ছেদ করলো সেখানে বসালাম, বসিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে বসিয়ে আবার দুই দিক থেকে বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো এই বৃত্তচাপ দুটি ভূমিকে দুটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে একটা, এটা আমি একটু বৃত্তচাপ নিয়ে কাটলাম, আবার এই দিকের একটা বিন্দু নিয়ে কাটলাম, ঠিক আছে। এবং এটাকে লম্বটা আমরা অঙ্কন করে নেব, ঠিক আছে। লম্বটাকে অঙ্কন আমরা করে নেব। লম্বটা অঙ্কন করলাম, সামান্য কিন্তু এদিকে একটু এগেছে, মানে এদিকে সরে আসতো, ঠিক আছে। এরপর আমরা অন্তবৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে পরিমাপ করব, পরিমাপ করে ওই ব্যাসার্ধ অনুযায়ী একটা বৃত্ত অঙ্কন করব। দুটো ক্ষেত্রেই এই যে সমদ্বিখণ্ডকটা একটু উপর দিকে উঠতো, কারণ যখন আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধটাকে পরিমাপ করছি সেখানে কিন্তু একদিকটাই কম হয়ে যাচ্ছে। আমরা এইভাবেই বৃত্তটাকে অঙ্কন করে নিই। দেখো একটুকু সমদ্বিখণ্ডকটা ভুল হওয়ার জন্য কিন্তু, এই যে সমদ্বিখণ্ডকটা ভুল হয়েছে তার জন্য কিন্তু কি ভুল হয়েছে, এটা আমরা 45 ডিগ্রি জানি, এটাও 45 ডিগ্রি জানি। যখন দেখবে এখানে আমরা এটা বসাচ্ছি তখন কিন্তু এটা 22.5 ডিগ্রি হচ্ছে না, যেটা সমদ্বিখণ্ডক সেটা দেখো 20 ডিগ্রি, 20 ডিগ্রি 21 ডিগ্রি কাছাকাছি হচ্ছে। তার মানে যদি এটা উপর দিকে উঠতো তাহলে আরো এদিকে সরে যেত, এক্ষেত্রে কিন্তু পরিব্যাসার্ধটাও ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। নিয়ম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই। এখানে যদি আমরা নাম দিই এম, এটা এন দিলাম, পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, এখানটার নাম পি দিলাম, এখানে কিউ নাম দিলাম, এখানে এক্স, এখানে ওয়াই এবং এখানে জেড। তাহলে এবিসি ত্রিভুজের ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, আর ও পি বা পিও হচ্ছে পরিব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এক্ষেত্রে সামান্য বারবার এটা আমি আর কিন্তু করাচ্ছি না, ঠিক আছে। তোমরা করবে, যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে যে এটা কিভাবে করা সম্ভব বা কিভাবে করতে হবে। আমরা এই নিয়ে 8 নম্বর আমরা অন্তবৃত্ত অঙ্কন করছি। দেখবে দুই একটি ক্ষেত্রে যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক ভুল হওয়ার জন্য কিন্তু একটা বৃত্তের মানে ত্রিভুজের একটা বাহুতে ছেদ করছে না, কিন্তু অন্তবৃত্তের নিয়মই তাই, কিন্তু 3টি বাহুতে ছেদ করবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাও ছেদ করার কথা ছিল, ঠিক আছে। তোমরা তাহলে সঠিকভাবে যখন করবে, প্র্যাকটিস করবে, তখন দেখবে এগুলি কিন্তু প্রত্যেকটা বাহুতেই ছেদ করছে। আমরা আগের ক্লাস যেগুলি করিয়েছি সেগুলি কিন্তু প্রত্যেকটি বাহুতেই ছেদ করেছে। এরপর দেখো বলেছে 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমত্রিভুজ অঙ্কন করি, ওই ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখি, ঠিক আছে। তাহলে প্রথমেই 7 সেমি একটা বাহু, তাহলে প্রথমেই 7 সেমি একটা বাহু, 7 সেমি একটা বাহু নিলাম। এবার 7 সেমি বাহুর নেওয়ার পর এখানে যে কোনো একটা বাহু নেব, ঠিক আছে। এখানে একটা যে কোনো বাহু নিলাম। 7 সেমিকে 7 সেমির পরিমাপ করার পর ওই 7 সেমিকে মাপ ধরে আমরা প্রত্যেকটা বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করে নিই। যেখানে ছেদ করলো সেখান থেকে একটা বৃত্তচাপ, মানে তিনটেই তো সমান হবে, সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহু সমান। তাহলে যে পরস্পর যে বিন্দুগুলিতে ছেদ করলো বৃত্তচাপগুলি, সেইগুলিকে আমি জয়েন করব, ঠিক আছে। তাহলে সেগুলিকে দেখো জয়েনও করে নিলাম। এর ফলে একটা সমবাহু ত্রিভুজ পেলাম।
এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ বাহুগুলি সমান। নাম দিলাম এ, বি এবং সি। তাহলে প্রথমে হচ্ছে এখানে দুটি আঁকতে হবে, যেটা বলেছে পরিবৃত্ত এবং অন্তবৃত্ত দুটোই। ঠিক আছে, প্রথম বলছে পরিবৃত্ত, তাহলে দুটো বাহুর সমদ্বিখণ্ডক করে নিই। দেখো, বাহুর সমদ্বিখণ্ডক, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিলাম, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আবার বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার এখানে একটা বৃত্তচাপ। আবার যদি আমরা ভূমিটার করি, সেক্ষেত্রে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, আবার এই ক্ষেত্রে। তাহলে দুটো বাহুর সমদ্বিখণ্ডক আমরা করলাম। যে দুটো বাহুর সমদ্বিখণ্ডক করলাম সেই দুটোকে আমরা, দেখো, যে বৃত্তচাপগুলি পরস্পরকে ছেদ করেছে সেই বিন্দুগুলোকে যোগ করে নিই। এই বিন্দুগুলিকে যোগ করলাম। এবার যেখানে দেখো পরস্পর দুটি বিন্দু ছেদ হলো, এটাকে আমরা কি ধরবো? সেখান থেকে যে কোনো একটা রেখাকে ডটেড লাইনে আমি যোগ করে দিলাম এবং সেটাকে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে বাহুটা হচ্ছে সেটাকে ব্যাসার্ধ ধরে নিই। তাহলে আমরা যে দুটো সমদ্বিখণ্ডক, বাহুর সমদ্বিখণ্ডক পরস্পরকে ছেদ করলো, ঠিক আছে, সেখান থেকে একটা শীর্ষবিন্দুর কে ব্যাসার্ধ ধরে আমরা বৃত্তটাকে অঙ্কন করব। পরিবৃত্ত কিন্তু অন্তর্বৃত্তের থেকে অনেক সহজ এবং খুব সহজেই কিন্তু এটাকে মিলানো যায়। দেখো, তাহলে এখানে ব্যাসার্ধ ধরলাম, ধরি এই দুটো নাম দিলাম আমরা পি কিউ ও আর এস। সমদ্বিখণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও সি কে ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এটা হলো পরিবৃত্ত। এবার যদি আমরা অন্তবৃত্তটা অঙ্কন করি, পরিবৃত্তের ক্ষেত্রে কি বললাম? বাহু। খুব সহজেই দেখো, বাহু তো যখন সমদ্বিখণ্ডক করলাম, সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে মিলিত হলো, ঠিক আছে, সেখান থেকে শীর্ষবিন্দুকে ব্যাসার্ধ ধরে, সেখান থেকে শীর্ষবিন্দুকে ব্যাসার্ধ ধরে আমরা বৃত্তটাকে অঙ্কন করে নিলাম। এবং বৃত্তটাকে যখন অঙ্কন করলাম তখন দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দুতে কিন্তু ছেদ করেছে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে। তাহলে এখান থেকে আমার কি বোঝা গেল? এখানে আমার যে অন্তবৃত্তটি, যেখানে এখানে আমার যে পরিবৃত্তটি হলো, সেটির ব্যাসার্ধ হচ্ছে ও সি। এরপর আমরা কোণের সমদ্বিখণ্ডক করব। দেখো, কোণের সমদ্বিখণ্ডক করছি। কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, যেহেতু সমবাহু ত্রিভুজ, যেটাই বাহুর সমদ্বিখণ্ডক সেটাই দেখো কোণের সমদ্বিখণ্ডক হবে। দেখো, বাহুর সমদ্বিখণ্ডক এবং কোণের সমদ্বিখণ্ডক দুটি একই হবে। ঠিক আছে, তার মানে এই যে দুটি রেখা আছে, আমরা যদি এটি পুরোটাকেই দাগটাকে টেনে নিই, ঠিক আছে, এই রেখাটা এবং এই যে রেখাটা, ঠিক আছে, পরস্পর ওই বিন্দুতেই ছেদ করলো। এরপর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা লম্ব হয়েই আছে। দেখো, এই যে বৃত্তচাপ অঙ্কন করেছি, বৃত্তচাপ, এটা যদি আমি বৃত্তচাপ ধরি তাহলে পরস্পর এখানে ছেদ করছে। তাহলে আমরা যদি এটাকে ব্যাসার্ধ ধরি, দেখো, আমরা যদি এটাকে ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ ধরে যদি বৃত্তটাকে অঙ্কন করি, এটা হচ্ছে, সরি, একটুকু কোথাও হয়তো ধরতে ভুল হলো, ঠিক আছে, এখানে দেখো অন্তবৃত্তটা কিন্তু অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু অন্তবৃত্তটা অঙ্কন হয়ে গেল। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে যেটাই বাহুর সমদ্বিখণ্ডক হবে সেটাই কোণের সমদ্বিখণ্ডক, কিংবা যেটা কোণের সমদ্বিখণ্ডক হবে সেটাই বাহুর সমদ্বিখণ্ডক। এবার একটা বিষয় আছে যে পরিব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ। দেখো, পরিব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ, এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে দেখো 2। ঠিক আছে, তাহলে
যদি সমবাহু ত্রিভুজ হয়, আমি নামগুলো দিয়ে দিই, এখানে নামগুলো আমি দিলাম, ধরুন ও, এটার নাম দিয়ে দিলাম আমরা এম, এটা এক্স, ঠিক আছে। তাহলে ও এম হচ্ছে 2 সেমি এবং ও সি হচ্ছে 4 সেমি। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি ও অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। তাহলে 4 সেমি ও 2 সেমি। তাহলে আমরা বলতেই পারি সম্পর্কটা হচ্ছে যে যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে সবসময় এটা মনে রাখতে হবে, যদি সমবাহু ত্রিভুজ হয়, বারবার বলছি যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা অন্তবৃত্তের ব্যাসার্ধ অন্তবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সমদ্বিখণ্ডক এবং কোণের সমদ্বিখণ্ডক একই, এখানে আমরা প্রমাণ পেলাম। আর কি প্রমাণ পেলাম? যা পরিবৃত্তের ব্যাসার্ধ হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ যা হবে, অন্তবৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক হবে, কিংবা অন্তবৃত্তের যে ব্যাসার্ধ হবে পরিবৃত্তের ব্যাসার্ধ তার ডবল হবে। একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা সম্ভব। তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রে যে কোষে দেখি 11.2 ছিল, সেই 11.2-কে আমরা 4টি পার্টে করেছি কোষে দেখি, এবং তার আগেই অন্তবৃত্তের একটা বিস্তারিত আলোচনা করেছি। এর পূর্বে আমরা পরিবৃত্ত নিয়ে আলোচনা করেছি। আমাদের চ্যানেলের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে, বা আমাদের চ্যানেলের যদি ক্লাসগুলি তোমাদের উপকার লেগে থাকে বা বুঝে থাকো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই মাধ্যমিকে সম্পাদ্যে 5-এ 5 পেতে পারো, এবং সম্পাদ্য সম্পর্কে, জ্যামিতি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়। প্রত্যেকটা জ্যামিতির বিশেষ আলোচনা আমরা অবশ্যই করেছি, দেখবে প্রয়োগ নিয়েও আলোচনা করেছি। বারবার বলছি, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। মাধ্যমিকে অঙ্কে ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই আমরা তোমাদের সবসময় সঙ্গে আছি, পাশে আছি, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই ফলো করে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে জ্যামিতিগুলি পার্টগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক। ভালো থাকো, সুস্থ থাকো।